হ্যালো বন্ধুরা, আমি হাসনাতুল্লাহ তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা প্রাইমারি টেটের ম্যাথের যে পেডাগোগিগুলো হয়ে থাকে সেই নিয়ে আমরা আলোচনা করছিলাম। ১ নম্বর ক্লাস আমি অলরেডি দিয়েছি, নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে তোমরা। আর আজকে আমরা সেকেন্ড ক্লাস করব। আর সেকেন্ড ক্লাসে ১৫টি ম্যাথের অঙ্কের পেডাগোগি থাকবে। আর এগুলোর একটু বিস্তারিত ব্যাখ্যাও আমি দেওয়ার চেষ্টা করছি। ওকে, এগুলো তোমাদের কাজে দেবে, কারণ বর্তমানে মানে নেক্সট যে পরীক্ষাটা হবে সেখানে অবশ্যই ম্যাথ পেডাগোগি থাকবে, মানে কন্টেন্ট প্লাস পেডাগোগি এই দুটোই কিন্তু থাকবে। তো একটু সাবধান। চলো দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে কি, শিক্ষণ প্রক্রিয়ায় টিএলএম ব্যবহারের সুবিধাটা কি? না শিক্ষণকে আনন্দদায়ক ও দীর্ঘস্থায়ী করা, শিক্ষকের কাজকে কমিয়ে দেওয়া, ক্লাসের সময় নষ্ট করা, না শ্রেণীকক্ষ সাজানো। আমি জানি পেডাগোগি এমন যে তোমার ইনস্টিং, তোমার আহ, তুমি মানে চটজলদি তোমার মাথা যেটা বলবে সেটাই কিন্তু অ্যান্সার হয়ে থাকে, মনে রেখো। ঠিক আছে, তো এর সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর হবে অপশন এ, শিক্ষণকে আনন্দদায়ক এবং দীর্ঘস্থায়ী করে দেওয়া। দেখো, টিএলএম মানে টিচিং লার্নিং যে ম্যাটেরিয়াল বা শিক্ষা উপকরণ ব্যবহারের ফলে নিছক তাত্ত্বিক আলোচনা না হয়ে শিক্ষণ প্রক্রিয়াটি কি হয়, দৃশ্যশ্রাব্য মানে অডিও ভিজুয়াল এবং সক্রিয়তা ভিত্তিক হয়ে ওঠে। যখন শিশুরা কোনো কঠিন বস্তুকে টিএলএম এর মাধ্যমে দেখে বা স্পর্শ করে শেখে, তখন তাদের মনোযোগ বৃদ্ধি পায়, শিখন আনন্দদায়ক হয় এবং সেই অর্জিত জ্ঞান বা স্মৃতির স্থায়িত্ব অনেক বেশি সময় ধরে হয়ে থাকে। যদি আমরা অডিও ভিজুয়াল বা এমন টিএলএম ব্যবহার করি যাকে স্পর্শ করা যায়, যাকে দেখা যায় খালি চোখে, তাহলে সেই ধরনের টিএলএম ব্যবহার করে যদি আমরা কোনো শিক্ষা লাভ করি, সেটা কিন্তু আমাদের মাথায় দীর্ঘস্থায়ী হয়ে থাকে। যেমন ৩ ঘন্টার একটা বড় মানে কি বলতো সিনেমা, অথচ আমরা ৩ ঘন্টা সিনেমাকে একবার দেখেই ম্যাক্সিমামটা মনে রাখতে পারি, কারণ আমরা ভিজুয়ালাইজ করতে পারি, আমরা দৃশ্য অডিও মানে শ্রাব্য যে টিএলএম সেটা ব্যবহার করি, যে কারণে আমাদের মাথায় এটা অনেকক্ষণ ধরে থেকে যায়। তো শিশুদেরকেও যদি ওইভাবে তোমাদের শিক্ষা দেওয়া হয়ে থাকে, তাহলে মানে টিএলএম ব্যবহারের মাধ্যমে, তাহলে তাদের মাথার মধ্যেও কিন্তু এই শিক্ষাটা অনেক দীর্ঘস্থায়ী হয়ে যায়, স্মৃতিটা অনেক স্থায়িত্ব বেড়ে যায়। তো সে কারণে কিন্তু টিএলএম ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি, মানে লেখাপড়াকে একটু কি করা, না আকর্ষণীয় করা, একটু মজার ছলে, এবং তার যেন দীর্ঘস্থায়ী পরিণামটা হয়। ওকে, নেক্সট, ব্লুম টেক্সোনমি অনুযায়ী প্রয়োগ বা অ্যাপ্লিকেশন স্তরের কাজটা কি? সংজ্ঞা বলতে পারা, কোনো গাণিতিক সমস্যার সমাধান করা, সূত্র মুখস্থ করা, না পার্থক্য করা। তো প্রয়োগ প্রয়োগ এর স্তরের কাজটা কি? এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন বি, গাণিতিক সমস্যার সমাধান করা। বেঞ্জামিন ব্লুমিন জ্ঞানমূলক জ্ঞানমূলক ডোমেন স্তর অনুযায়ী জ্ঞান হচ্ছে কি, সূত্র বা সংজ্ঞা মনে করা। ঠিক আছে, ভালো করে মনে রাখো, জ্ঞান নলেজ, হচ্ছে সূত্র বা সংজ্ঞা মনে করা। ২ নম্বর, বোধগম্যতা মানে বিষয়বস্তুর অর্থ অনুধাবন করা বা পার্থক্য করা, বোধগম্যতা ২ নম্বর। আর প্রয়োগটা হচ্ছে পূর্বে অর্জিত জ্ঞান, নিয়ম বা নীতিকে কোনো নতুন ও অপরিচিত গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সঠিক উপায়ে ব্যবহার করা। তাই গাণিতিক সমস্যার সমাধান করাটি প্রয়োগ স্তরের অন্তর্গত। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে, কোনো সংজ্ঞা মুখস্থ করা সেটা হচ্ছে কি জ্ঞান, বা কোনো কিছু সম্পর্কে জানা। ঠিক আছে, সংজ্ঞা মুখস্থ করা, সূত্র মুখস্থ করা, কোনো একটা জিনিস সম্পর্কে জানা, এগুলো জ্ঞান স্তরের মধ্যে পড়ে যায়। এই জ্ঞান স্তরের পরে কি হয় না, বিষয়বস্তুকে অনুধাবন করা মানে বুঝতে শেখা যে অ্যাকচুয়ালি বিষয়টা কি, আমি যেটা মুখস্থ করলাম সেই জিনিসটা কি, তাই না? সেই জিনিসটা কি, এইটা যদি তুমি অনুধাবন করতে পারো বা পার্থক্য করতে পারো, তো সেটা হচ্ছে বোধগম্যতা। আর ওই জিনিসটা যেটা তুমি শিখলে, সেটা যখন তুমি প্রয়োগ করে নতুন কোনো জিনিসের সমাধান করলে, তখন প্রয়োগ হয়। নেক্সট ১৮ নম্বর, প্রাথমিক স্তরে জ্যামিতি শিক্ষার মূল লক্ষ্য হওয়া কি উচিত? জ্যামিতিক উপপাদ্য মুখস্থ করা, জ্যামিতিক চিত্রের বৈশিষ্ট্য বুঝতে পারা, কঠিন জ্যামিতিক ছবি আঁকা, না জ্যামিতির ইতিহাস জানা। তো এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে জ্যামিতিক চিত্রের বৈশিষ্ট্যকে বুঝতে পারা। ঠিক আছে, প্রাথমিক স্তরে শিশুদের জন্য উপপাদ্য প্রমাণ বা কঠিন জ্যামিতিক অঙ্কন উপযোগী মোটেও না। ঠিক আছে, এই স্তরে জ্যামিতিক মূল লক্ষ্য হলো
স্থান সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করা, শিশুরা যেন বিভিন্ন দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক আকৃতির নাম, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, মানে কোনটা আয়তক্ষেত্র, কোনটা বর্গক্ষেত্র, কোনটা বাহু, কোনটা কোণ, এইসব জিনিস চিনতে পারা এবং বুঝতে পারা, সেইগুলোকেই আমরা সেটাই নিশ্চিত করে এখন বর্তমানে শিশুদের যে মানে কি জ্যামিতি পড়ার যে একটা উদ্দেশ্য সেটা। ঠিক আছে? আহামরি এমন উদ্দেশ্য নয় যে কঠিন কঠিন সূত্র মুখস্থ করা, ক্যালকুলেশন মুখস্থ করা, এইসব উদ্দেশ্য নয়। জ্যামিতিতে তুমি বিভিন্ন আকার আকৃতিকে ঠিকমতো বুঝতে পারছো কিনা সেটা ঠিক করা, নিশ্চিত করা হচ্ছে প্রাথমিক স্তরে কাজ। নেক্সট, গণিত ক্লাবে শিক্ষার্থীদের কোন ধরনের বিকাশ ঘটে? সৃজনশীল এবং সামাজিক, কেবল মুখস্থ করার শক্তি, কোনো বিকাশ ঘটে না, ভয় বেড়ে যায়। আমি জানি এটা তোমরা অ্যান্সার অলরেডি করে ফেলেছো। সৃজনশীল এবং সামাজিক বিকাশ ঘটে থাকে। গণিত ক্লাব হলো একটি সহপাঠ্যক্রমিক বা কো-কারিকুলাম একটা অ্যাক্টিভিটিস। এখানে প্রথাগত পরীক্ষার চাপ মুক্ত পরিবেশে শিক্ষার্থীরা গণিত সম্পর্কে নানান প্রজেক্ট, মডেল, কুইজ প্রতিযোগিতা, পাজল সমাধান, গণিত পত্রিকার কাজ ইত্যাদি করে থাকে। এখানে কোনো পরীক্ষা নেওয়া হয় না, এখানে নিজের মন মতো বিভিন্ন উপায়ে, ঠিক আছে, মানে অঙ্ক শেখা হয়ে থাকে গণিত ক্লাবে। তো সৃজনশীলতা এবং সামাজিক বিকাশই হচ্ছে মূল লক্ষ্য। নেক্সট, নিচের কোনটি সমস্যা সমাধানের পদ্ধতি? একটি ধাপ, পদ্ধতির একটা ধাপ। সমস্যা চিহ্নিত করা, মুখস্থ করা, ছবি আঁকা, ঘুমানো। আমি জানি এটার মধ্যে তোমরা অলরেডি পেয়ে গিয়েছো। একটা সমস্যা সমাধান পদ্ধতির একটা মূল ধাপ কি জানো? মূল ধাপ হচ্ছে সমস্যাটাকে চিহ্নিত করা। মানে সমস্যাটা কি সেটা তুমি যদি চিহ্নিত না করতে পারো তাহলে সমাধান করাটা মুশকিল। তাই প্রথম ধাপই হচ্ছে চিহ্নিত করা। ঠিক আছে? যেমন দেখো, সমস্যা নির্বাচন এবং চিহ্নিতকরণ, আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম। দ্বিতীয় হচ্ছে তথ্য সংগ্রহ আর বিশ্লেষণ। 3 নম্বর সম্ভাব্য প্রকল্প গঠন। 4 নম্বর হচ্ছে সমাধান পরীক্ষা করা। আর 5 নম্বর হচ্ছে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া। এটা মুখস্থ করবে। সমস্যা প্রথমে চিহ্নিতকরণ, তারপর তথ্য সংগ্রহ বিশ্লেষণ, তারপর প্রকল্প গঠন, তারপর সমীক্ষা করা বা সমাধান করা, আর শেষে হচ্ছে সিদ্ধান্তে উপনীত হওয়া। ওকে, নেক্সট, গণিত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর কোন মানসিক ক্ষমতার সবচেয়ে বেশি বিকাশ ঘটে? যৌক্তিক এবং বিচারমূলক, কুসংস্কার, অন্ধবিশ্বাস না অস্থিরতা? এটাও আমি জানি তোমরা পারবে, যারা একটু একটু আলোচনা করেছো পেডাগোগি সম্পর্কে, তাহলে এটা পারবে যে যৌক্তিক এবং বিচারমূলক চিন্তা ভাবনা। ঠিক আছে? গণিতকে বলা হয় যুক্তিভিত্তিক চিন্তনের মাধ্যম। ঠিক আছে? গণিতের প্রতিটি ধাপ, নিয়ম এবং সিদ্ধান্ত নির্দিষ্ট যুক্তির উপর প্রতিষ্ঠিত। গণিত চর্চা করার মাধ্যমে শিক্ষার্থীরা যে কোনো তথ্যকে অন্ধভাবে বা কুসংস্কারচ্ছন্ন হয়ে গ্রহণ না করে তার কার্যকারণ খুঁজে বের করে এবং যুক্তির কোষ্ঠীপাথর বিচার করে সিদ্ধান্ত নিতে শেখে। এটি তাদের একটি ক্রিটিক্যাল থিঙ্কিং গঠনে মূল ভূমিকা পালন করে। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। বাহ, খুব সুন্দর প্রশ্ন। নেক্সট, একজন গণিত শিক্ষক হিসেবে আপনি পিছিয়ে পড়া ছাত্রদের প্রতি কেমন আচরণ করবেন? অবহেলা করবেন? একদমই না। সহমর্মিতা এবং ধৈর্যের সাথে সাহায্য করবেন, তাকে বকাবকি করবেন, তাকে স্কুলে যেতে সাহায্য যেতে স্কুলে অন্য স্কুলে যেতে বলবেন না। তো অপশন বি, সহমর্মিতা এবং ধৈর্যের সাথে সাহায্য করবেন, এটাই উচিত, যদিও বর্তমানে শিক্ষকদের মধ্যে এটা কম দেখা যায়। নেক্সট, আচ্ছা, এর উত্তরের সপক্ষে ব্যাখ্যা কি দিয়েছে না, আধুনিক অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ এডুকেশন প্রতিটি শিশুকে তার নিজস্ব বৈশিষ্ট্য এবং শেখার গতি সহ গ্রহণ করা শিক্ষকের প্রধান দায়িত্ব। কোনো শিশু গণিতে পিছিয়ে পড়লে তাকে অবহেলা বা তিরস্কার করলে তার হীনমন্যতা এবং গণিত ভীতি দূর তৈরি হতে পারে। শিক্ষককে ধৈর্যশীল হতে হবে, তার পিছিয়ে পড়ার কারণ, আসল কারণ জানতে হবে, আর সহমর্মী হতে হবে। ঠিক আছে? নেক্সট, নিচের কোনটি গণিত ভীতি দূর করার উপায় নয়? সহজ থেকে কঠিন অবশ্যই উপায়, খেলার ছলে গণিত শেখা অবশ্যই উপায়, প্রচুর কঠিন পরীক্ষা নেওয়া, দেখো সি তো আমার উত্তর মনে হচ্ছে, ছোট ছোট সাফল্যকে উৎসাহিত করে। হ্যাঁ, সি আমার উত্তর হবে। সি হচ্ছে প্রচুর কঠিন পরীক্ষা নেওয়া। ঠিক আছে? এটা গণিত ভীতি দূর করার কারণ হতে পারে না। দেখো, ঘন ঘন বা অত্যন্ত কঠিন পরীক্ষা না হলে শিক্ষার্থীদের মধ্যে ব্যর্থতার ভয় বৃদ্ধি পায়, যা তাদের গণিত ভীতিকে আরো তীব্র করে তোলে। গণিত ভীতি দূর করার কার্যকরী উপায় হলো উদাহরণ দিয়ে সহজ ভাষায় বোঝানো, খেলার ছলে শেখানো, দৈনন্দিন অভিজ্ঞতার মাধ্যমে শেখানো, উৎসাহ দেওয়া, আত্মবিশ্বাস বাড়ানো, এই সব জিনিস। ঠিক আছে? যেমনটা আমি তোমাদের করে থাকি। সঠিক গাণিতিক ভাষা ব্যবহারের গুরুত্ব কি? বিষয়কে অস্পষ্ট করা, নির্ভুল যোগাযোগ স্থাপন করা, কেবলমাত্র নাম্বার পাওয়া, না ভাষা সাহিত্য পড়া? দেখো, সঠিক গাণিতিক ভাষা ব্যবহারের গুরুত্ব কি? এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন বি, নির্ভুল যোগাযোগ স্থাপন করা।
গণিতের ভাষা অত্যন্ত সুনির্দিষ্ট, সংক্ষিপ্ত এবং দ্ব্যর্থহীন। গণিত সঠিক গাণিতিক চিহ্ন, সংকেত বা পদের ব্যবহার কোনো গাণিতিক ধারণাকে অস্পষ্ট হতে দেয় না। উদাহরণস্বরূপ 5+3=8 কথাটি গাণিতিক ভাষায় এইভাবে লেখা হয়। বিশ্বব্যাপী এর একটাই অর্থ প্রকাশ, ফলে এর গাণিতিক যোগাযোগ নির্ভুল এবং স্পষ্ট হয়ে থাকে, সবাই বুঝতে পারে। নেক্সট, প্রাথমিক স্তরে সংখ্যার ধারণা দেওয়া সেরা উপায় কি? প্রাথমিক স্তরে তুমি বিমূর্ত সূত্র মানে অ্যাবস্ট্রাক্ট ফর্মুলাস গুলো ব্যবহার করবেন, মূর্ত বস্তু ব্যবহার করবেন, কেবল লিখে লিখে একটা ক্যালকুলেটর। তো এটার হবে কি বলতো, মূর্ত বস্তু আমরা ব্যবহার করব, মানে এমন বস্তু যেগুলো হাতে ধরা যায়, চোখে দেখা যায়, এই ধরনের, তাই না? এটা মূর্ত। তো জিন পেঁয়াজে তার প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব অনুযায়ী প্রাথমিক স্তরের শিশুরা মূর্ত সক্রিয়তার স্তরে মানে কংক্রিট অপারেশনাল স্টেজে, এই বয়সে শিশুরা বিমূর্ত ধারণার চেয়ে মূর্ত বস্তু যেমন কাঠি, পাথর, বীজ, মার্বেল ব্লক দেখে বা স্পর্শ করে গণনা করে। ঠিক আছে, গণনা করে সবচেয়ে দ্রুত শেখে। তাই এই মূর্ত গণনা করানোর মাধ্যমে সংখ্যার প্রকৃত মান ও পরিমাণ কি হয়, ধারণা গড়ে ওঠে। আচ্ছা, এই ফাঁকে একটা জিনিস বলে নিই। দেখো, তুমি সমস্ত নোটস পেয়ে যাবে তুমি যদি পিটেট এবং সিটেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? পিটেট এবং সিটেটের জন্য, তাহলে তুমি সমস্ত নোট, শুধু অঙ্ক নয়, ঠিক আছে, বাংলা, ইংরেজি, চাইল্ড সাইকোলজি, ম্যাথ, এই সমস্ত বিষয়ের উপর যা থাকে, ঠিক আছে, ইভিএস, সমস্ত বিষয়ের উপর বিস্তারিত নোটস পেয়ে যাবে এমসিকিউ আকারে। ঠিক আছে, এমসিকিউ আকারে তুমি পেয়ে যাবে। হ্যাঁ, ম্যাথের তুমি সমাধান পেয়ে যাবে, অবশ্যই স্টেপ বাই স্টেপ ম্যাথের সমাধান পাবে, আর বাকি প্রশ্ন এমসিকিউ আকারে পাবে। তো মাত্র 199 টাকায় তোমরা পেয়ে যাবে অল টোটাল স্টাডি মেটেরিয়াল একসঙ্গে। তো তোমরা যারা পেতে চাও স্টাডি মেটেরিয়াল, এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করে নেবে। প্রচুর স্টাডি মেটেরিয়াল পিটেট এবং সিটেটের জন্য দেওয়া হচ্ছে, যারা নিতে চাও নিতে পারো। চলো নেক্সট, পরবর্তী, অংশগ্রহণমূলক শিক্ষণ। ঠিক আছে, পার্টিসিপেটরি লার্নিং এর ক্ষেত্রে কোনটি জরুরি? শিক্ষকের একতরফা বক্তৃতা, শিক্ষার্থীর সক্রিয় অংশ গ্রহণ, নীরবতা পালন, না কেবল বই পড়া? তুমি বুঝতেই পারছো যে অংশগ্রহণ মানে কি, দুজনেরই মানে সক্রিয়তা থাকবে, শিক্ষক এবং ছাত্রের। বলা হয়েছে কি, অংশগ্রহণমূলক শিক্ষণে শিক্ষক কেবল তার তথ্য প্রদানকারী বা বক্তব্য নন, বরং একজন শিক্ষক সহজতরকারী বা ফ্যাসিলিটেটর। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা আলোচনা করা, প্রশ্ন করা, পরীক্ষা নিরীক্ষা করা এবং নিজ হাতে কাজ করার সুযোগ পায়। শিক্ষায় শিক্ষার্থীর সক্রিয় উপস্থিতি শিক্ষণকেই অর্থপূর্ণ এবং স্থায়ী করে তোলে। তো শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, এটাই তো আমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ স্টুডেন্ট, তাই না? সক্রিয় শিক্ষায় সক্রিয় অংশগ্রহণমূলক শিক্ষা। নেক্সট, আচ্ছা, গণিত পাঠ্যক্রম তৈরির সময় নিজের কোনটির দিকে বেশি জরুরি নজর দেওয়া উচিত? শিক্ষার্থীর বয়স, মানসিক স্তর, কেবল শিক্ষকের সুবিধা, কেবল রাজনৈতিক ইচ্ছা না, বড় বড় অঙ্ক দেওয়া। তো এটা অবশ্যই শিক্ষার্থীর বয়স এবং মানসিক স্তর, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, শিশু কেন্দ্রিক শিক্ষার প্রধান শর্তই হলো পাঠ্যক্রমকে শিক্ষার্থীর বিকাশগত পর্যায়, বয়স, গ্রহণ ক্ষমতা এবং মানসিক স্তরের উপযোগী করে তৈরি করা। 7 বছর বয়সী শিশুর কাছে যে বিষয়টি সহজ এবং অর্থপূর্ণ, 10 বছরের শিশুর কাছে তা ভিন্ন হতে পারে। শিশু কি শিখতে পারবে এবং কতটা গ্রহণ করতে পারবে তার মানসিক পরিপক্কতার উপর নির্ভর করছে। তো সেই হিসাবেই সিলেবাস তৈরি করতে হবে। নেক্সট, বিশ্লেষণ পদ্ধতি। ঠিক আছে, অ্যানালাইটিক মেথড বলতে কি বোঝো? জানা থেকে অজানা, অজানা থেকে জানা, সূত্র মুখস্থ করা। ঠিক আছে, বিশ্লেষণমূলক না, সব উত্তর এটা হবে জানা থেকে অজানা, অজানা থেকে জানা। ঠিক আছে, বিশ্লেষণমূলক অজানা থেকে জানার দিকে। বিশ্লেষণ কথাটির অর্থই হলো একটি জটিল বিষয়কে বা সমস্যাকে ভেঙে ছোট ছোট বিভক্ত করা। বিশ্লেষণমূলক পদ্ধতির সমস্যা কি নির্ণয় করতে হবে, মানে অজানা বিষয়, সেখান থেকে যাত্রা শুরু করে যুক্তিপূর্ণ ধাপে ধাপে অগ্রসর হয় এবং প্রদত্ত তথ্যের সাথে সংযোগ ঘটানো হয়, অর্থাৎ একটি অজানা থেকে জানার দিকে পরিচালিত হয় এবং যুক্তিবোধ উন্নত করতে সাহায্য করে। ঠিক আছে, তো জানা থেকে অজানার দিকে ছুটে যায়। নেক্সট, গণিত শিখনে প্রজেক্ট মেথড এর প্রবক্তাকে? স্কিনার, কিলপ্যাট্রিক, থর্নডাইক না প্যাভলভ? অ্যান্সার হবে কিলপ্যাট্রিক, প্রজেক্ট মেথডের প্রবক্তা। নেক্সট, কি বলেছে? আমেরিকা ভিত্তিক শিক্ষাবিদ উইলিয়াম হার্ড কিলপ্যাট্রিক 1918 সালে তার বিখ্যাত প্রজেক্ট মেথড বা প্রকল্প পদ্ধতি প্রবর্তন করেন। এই পদ্ধতিটি জন ডিউয়ের
প্র্যাগম্যাটিজম এবং করে শেখা লার্নিং বাই ডুইং দর্শনের উপর ভিত্তি করে গঠিত। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা বাস্তব জীবনের কোনো সমস্যা দূর করার জন্য উদ্দেশ্যমূলকভাবে দলগতভাবে কাজ সম্পাদন করে থাকে। নেক্সট, গণিতের একটি ভালো টিজিএম মানে টিচিং গ্রুপ মেথড এর বৈশিষ্ট্য কি হবে? গণিতের একটি ভালো টিচিং গ্রুপ মেথড এর বৈশিষ্ট্য কি হবে? এতে কেবল মেধাবী ছাত্র শিখবে, এটি বৈষম্য দূর করে এবং সহযোগিতা বাড়াবে, এটি ঝগড়া তৈরি করবে, এতে শিক্ষক কিছু করবেন না। অবশ্যই বুঝতে পারছি তোমরা অ্যান্সার পেয়ে গিয়েছো। এর অ্যান্সার হবে অপশন বি, এটি বৈষম্য দূর করে এবং সহযোগিতা বাড়ায়। ঠিক আছে। টিজিএম বা দলগত শিক্ষণ পদ্ধতির অন্যতম প্রধান শক্তি হলো সমজাতীয় বা মিশ্র মেধার দল গঠন করা। এতে এগিয়ে থাকা শিক্ষার্থীরা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহপাঠীদের সাহায্য করার সুযোগ পায়, যা তাদের নিজের ধারণাকেও স্পষ্ট করে। এটি শ্রেণীকক্ষে কৃত্রিম মেধার বৈষম্য কমায়, সামাজিক মিথস্ক্রিয়া এবং সহযোগিতার মনোভাব গড়ে তোলে। অবশ্যই যারা কম পারে তাদেরকে যারা বেশি পারে তারা একটু সাহায্য করবে, তো দুজনে মিলে এগিয়ে দিতে পারবো, তাই না? তো এই ছিল আজকের 15টি কোশ্চেন। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা একসঙ্গে পেতে চাও সমস্ত নোটস, তো এই নাম্বারে জাস্ট যোগাযোগ করে নিও। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।